কিন্তু ওরা যখন চোখ বেঁধে যখন নির্যাতন করতো তখন তো কোনো কিছুই বোঝা যেত না, কোন পাশ থেকে মার আসতেছে, কোন পাশ থেকে লাঠি ধেয়ে আসতেছে, এটা কিন্তু বোঝা যেত না। আওয়ামী লীগের ফেসিবাদের যে প্রতীক, নৌকা প্রতীক কিন্তু মশিউল ছিল, সেটা কিন্তু আমি সহ আমাদের সহযোদ্ধা যারা ছিল তারা কিন্তু সেটা আমরা বের করে আমরা পুড়িয়ে দিয়েছিলাম। বারে বারে অ্যারেস্ট হয়, ওর আসলে অন্যরকম তাকে ট্রিটমেন্ট দিতে হবে। বিগত 17.5 বছর শুধু এই পরিস্থিতি, এই চিত্র আমার একার নয়। এই ফেসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করতে যে সমস্ত নেতাকর্মী মাঠে ছিল, প্রত্যেকের জীবনে এরকম দুর্বিষহ অভিজ্ঞতা। ছাত্র রাজনীতির বাস্তবতা নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম জিসান। তো আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো, বিগত 17 বছরে আসলে আপনি কেমন ত্যাগ তিতিক্ষা আর শিকার হয়েছেন এবং কতবার আপনার জেলে যেতে হয়েছে? যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন লড়াই করতে গিয়ে, এদেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে আমি বিগত 17.5 বছরে 6 বার ফ্যাসিস্ট যে আওয়ামী লীগের যে পুলিশ রয়েছে তাদের কর্তৃক আমি 6 বার কারান্তরীণের শিকার হয়েছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জাহাঙ্গীরনগর রয়েছে, সেখানে আমি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হাতে 17 বারের মতো নির্মম নির্যাতনের শিকার হয়েছি। আমি একবার গুমের শিকার হয়েছিলাম, সেখানে আমি 3 দিন গুম ছিলাম। তারপর তৎকালীন ডিবি হারুনের লিলে দেওয়া পুলিশ আমাকে 3 দিন গুম রেখে একটি মিথ্যা মামলা আমাকে কারান্তরীণ করে, এবং সেই মামলায় আমি প্রায় দীর্ঘ 8 মাস আমি শুধু ওই মামলাতে এক সময় শুধু কারান্তরীণ ছিলাম। এছাড়া এই 6 বার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি যে 6 বার অ্যারেস্ট হয়েছি, এর মধ্যে আমি প্রায় সবকিছু মিলে প্রায় 2 বছরের মতো আমি জেলে বন্দী থেকেছি। আমি রিমান্ডেও নির্যাতনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছিলাম, এবং প্রত্যেকটি নির্যাতনে কিন্তু তারা আমাকে অনেক পাশবিক নির্যাতন করেছে। আমি যতবারই অ্যারেস্ট হয়েছি প্রায় সববারই আমাকে বিভিন্ন সময় তদন্তের বিভিন্ন পর্যায়ে রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে তারা আমাকে ডিবিতে অনেক নির্যাতন করতো। এবং আমার শাহবাগ থানায় আমি 2015 সালের যে উত্তাল আন্দোলন, 93 দিনের যে উত্তাল আন্দোলন ছিল, সেই আন্দোলন করতে গিয়ে আমি ওই আন্দোলনে 93 দিনের আন্দোলনের ভিতরে আমি কিন্তু 3 বার অ্যারেস্ট হয়েছিলাম। যখন আমাকে পুলিশ বারবার একই লোক এতবার যখন লাগাতার ভাবে অ্যারেস্ট হয়েছে, তখন পুলিশ কিন্তু আমার অনেক নির্যাতন করে, যে ও তো আসলে মানে সাধারণ কেউ না, ও তো মানে অনেক বড় কেউ। বারে বারে অ্যারেস্ট হয়, ওর আসলে অন্যরকম তাকে ট্রিটমেন্ট দিতে হবে। এই ট্রিটমেন্টের নামে তারা আমাকে হাত পা বেঁধে, চোখের মধ্যে কাপড় বেঁধে তারা আমাকে নির্যাতন করে। আমার ওই স্পষ্ট মনে আছে, যদি শাহবাগের ঘটনা বলতে যাই, আমাকে যখন তারা নির্যাতন করে তখন আমার তো 2 হাতে হ্যান্ডকাপ পরায়। তারপরে যখন গামছা নিয়ে আসতে বলে, যে একদম ইশারা দিল গামছা নিয়ে এসো, আর আমি তখন ওখানকার যে পুলিশের যে লোক ছিল, আমি বললাম না গামছা লাগবে না, তো আপনারা এইভাবে মারেন, গামছা দরকার নেই। না দরকার আছে। ওইটা বলছি এই কারণে, যখন গামছা দিয়ে চোখ বেঁধে ফেললো তখন তো আসলে বুঝতে পারি না যে কোথা থেকে কোন দিক থেকে মার শুরু করবে। দেখা যায় কেউ যদি একটা ঘুষি দেয় কিংবা কেউ লাঠি দিয়ে কেউ আঘাত করে, ওটা আমি দেখতে পাই, তাহলে কিন্তু আমি ওই জায়গায় হয়তো এটা নরম করে রাখতে পারি, শক্ত করে রাখতে পারি। কিন্তু ওরা যখন চোখ বেঁধে যখন নির্যাতন করতো তখন তো কোনো কিছুই বোঝা যেত না, কোন পাশ থেকে মার আসতেছে, কোন পাশ থেকে লাঠি ধেয়ে আসতেছে, এটা কিন্তু বোঝা যেত না। তারা আমার এই মাসল এবং এদিকে পায়ে অসংখ্য নির্যাতন করে। আসলে নির্যাতনের ইতিহাস বলতে গেলে বিগত 17.5 বছর শুধু এই পরিস্থিতি, এই চিত্র আমার একার নয়। এই ফেসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করতে যে সমস্ত নেতাকর্মী মাঠে ছিল, প্রত্যেকের জীবনে এরকম দুর্বিষহ অভিজ্ঞতা, হয়তো কারো কিছু কম কারো কিছু বেশি, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর আরো কিছু অভিজ্ঞতা আমাদের রয়েছে, সেটি হলো আমাদের সবসময় কিন্তু রাজপথে থেকে থাকতে হয়েছে। কখনো মিছিল, কখনো মিটিং, কখনো হরতাল, কখনো অবরোধ, কখনো সমাবেশ। এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, এই দেশের মানুষের যে অধিকার, এই মানুষের সংগ্রাম আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আর অনেক সময় পালিয়ে গেছি, আত্মগোপনে থাকতে হয়েছে, বিভিন্ন এলাকা স্থান পরিবর্তন করতে হয়েছে আমাদের। আমরা তো এক বাসায়, দেখা যায় কোনো বাসায় 6 মাস 1 বছরের বেশি কখনোই কোনো থাকতে পারিনি। যখন আমাদের রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়, তখন কিন্তু আমাদের আরেকটি নতুন রাজনীতি, নতুন সংগ্রামের সূচনা হয়েছিল। তখন দেখা যায় আমরা কোনো একটি এলাকায় হয়তো 6 মাস থাকলে আমাকে মার করে ফেলে দেখা যায় হয়তো বা আমাদের মানে পুলিশের কাছ থেকে আটক হওয়া থেকে বাঁচতে আমাদের ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় সুইচ করতে হয়েছে। আমি এই কারণে ঢাকা শহরে আমি অনেক কমসে কম 15 থেকে 20টা জায়গায় কিন্তু আমি এই 15-20 বছরে রয়েছি ঢাকা শহরে। কখনো মালিবাগ, কখনো আজিমপুর, কখনো মিরপুর, কখনো উত্তরা, কখনো রামপুরা, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ছড়িয়ে ছিঁড়ে থেকেছি, আত্মগোপনে থেকেছি, এবং এইগুলো আমাদের আন্দোলনের কৌশল ছিল। এই টিকি টাকা, এই চোর পুলিশ খেলে গেলে কিংবা এই গেরিলা যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের বিগত 17.5 বছর এদেশের জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে অতিবাহিত করতে হয়েছে। তো আপনি খুব ভয়াবহ বর্ণনা দিয়েছেন। তো আমরা একটু বর্তমান নিয়ে কথা বলতে চাই। তো ছাত্র দলের রাজনীতিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আসলে? যে 1979 সালের 1 জানুয়ারি শিক্ষা, ঐক্য এবং প্রকৃতির এই মন্ত্রকে সামনে রেখে মহান স্বাধীনতার মহান ঘোষক, বাংলার রাখাল রাজা
বদ্বীপের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দক্ষ প্রশাসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ছাত্রদলকে তৈরি করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, এদেশের প্রত্যেকটি জনপদে এদেশের শিক্ষার্থী এবং এদেশের অধিকার এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী শুধু এই 1979 সাল থেকে আজকে পর্যন্ত যদি প্রত্যেকটি আন্দোলন আমরা দেখি, প্রত্যেকটি আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল সবার আগে বুক পেতে দিয়েছে। 24 জুলাই আন্দোলনে চট্টগ্রামে আমাদের বীর শহীদ ওয়াসিম সবার আগে বুক পেতে দিয়েছে, আমাদের রাব্বি বুক পেতে দিয়েছে, অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী বুক পেতে দিয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো গুম রয়েছে। এই প্রত্যেকটি আন্দোলন আমরা কিন্তু এদেশের শিক্ষার্থীদের জন্য কিন্তু করেছি, আমরা লড়েছি, বুক চিতে লড়েছি। শুধু তাই নয়, আমরা যদি এবং এই জুলাইয়ের পরবর্তীতে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতির সূচনা হয়েছে, সেই রাজনীতিতে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। এত ত্যাগ তিতিক্ষার পরেও কিন্তু আমরা এদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়, এই জন্য আমরা কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা নিইনি, কোনো ধরনের কোনো নীল নকশা আমরা বাস্তবায়ন করিনি, কোনো হল দখল করিনি, কোনো গেস্ট রুমে নিপীড়ন নির্যাতন আমরা করিনি। আমরা একটি উদার গণতান্ত্রিক এবং সকলের অংশীজনের মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, যে রাজনীতি নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা, মহান স্বাধীনতার মহান ঘোষক এবং গণতন্ত্রের আপসহীন দেশটির বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা এই জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি জ্ঞান আহরণের জন্য এবং একটি ভবিষ্যতে সুনাগরিক এবং সুনেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদেরকে আমরা নেতৃত্ব দিচ্ছি। আমরা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি। আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে, আমাদের যে মিশনগুলো রয়েছে, যে লক্ষ্যগুলো রয়েছে, আমাদের 31 দফা রয়েছে, আমাদের যে বাজেট রয়েছে এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধানের আলোকে আমরা শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনারা পড়াশোনার মাধ্যমে, অধ্যায়ের মাধ্যমে আপনাদের নিজেদেরকে বিকশিত করুন, দেশকে বিকশিত করুন। এই বাংলাদেশকে আপনারা বিশ্বের মানচিত্রে এগিয়ে নিয়ে যান। এই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল, সুখী, স্বনির্ভর জাতিরাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যাতে শিক্ষার্থীরা যাতে এগিয়ে আসে এবং ত্যাগের মানসিকতা নিয়ে যাতে এগিয়ে আসে, সেই লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল আমরা কাজ করে যাচ্ছি। তো যেহেতু এটা জুলাই মাস চলছে, গত 2 বছর আগে এই জুলাই আগস্ট আন্দোলনেই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছিল। তো এই জুলাইয়ের শহীদদের স্মরণে আপনারা ছাত্রদল এখন পর্যন্ত কি করেছেন বা কি বলবেন এই জুলাই? দেখুন, বাংলাদেশের ইতিহাসে 2024 যে জুলাই, এটি অন্যতম একটি মাইল ফলক ঘটনা। এই জুলাই এদেশের আপামর জনসাধারণ তাদের ঘর ছেড়ে, তাদের অফিস ছেড়ে, তারা বাসা ছেড়ে তারা সবাই রাজপথে নেমে এসেছিল। তাদের মুখে একটি বাণী ছিল, সেটি হল বৈষম্যের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। সারা বাংলাদেশ এক কাতারে, এক সুতায় এবং এক মোহনায় মিলিত হয়েছিল। এই জুলাই এই বাংলাদেশের মানচিত্র যতদিন টিকে থাকবে, বাংলাদেশের পতাকা যতদিন টিকে থাকবে, এই জুলাই ততদিন এদেশের প্রত্যেকটি মানুষের বুকে জাগরুক থাকবে। আমি এই জুলাইয়ের আন্দোলন সফল করতে গিয়ে যে সকল সাহসী বীর সৈনিকেরা তাদের জীবনের সবচেয়ে যে পরম মূল্যবান তাদের যে জীবন তারা দেশের জন্য আত্মহুতি দিয়েছে, আজকে জুলাই মাসে আমি তাদের গভীর শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, দেখুন, এই জুলাই আন্দোলনে আমাদের 142 জনের মতো আমাদের দলীয় নেতাকর্মী সমর্থক তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে। আমরা শুধু আমাদের দলীয় নেতাকর্মীদের খবর আমরা রাখছি না, পাশাপাশি আমরা এই দেশের যারা প্রায় আমাদের 2000 বীর যোদ্ধা যারা মারা গিয়েছে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা তাদেরকে সবসময় কিন্তু খবর রাখার চেষ্টা করি, তাদের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদের যে কোনো অসুবিধায় আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং জুলাই আমরা কিন্তু মাসব্যাপী তাদের জন্য কর্মসূচি নিয়েছি। আমরা এই জুলাই প্রত্যেকটি বীর যোদ্ধাদের কবর যার রয়েছে আমরা কবর জিয়ারত করব, মোনাজাত করব এবং তাদের স্মরণে, তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা বিভিন্ন ধরনের কল্যাণধর্মী অনেক কাজ আমরা নিয়েছি। তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াবো, তাদেরকে আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করব, পাশাপাশি তাদের কল্যাণের জন্য, পরকালীন কল্যাণের জন্য আমরা মনের গভীর থেকে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব এবং বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা নিয়েছি। এবং তাদের পুনর্বাসনের জন্য আপনারা জানেন এই জুলাই আন্দোলনের পরে এই পরবর্তী সরকার তথা বিএনপি সরকার, আমরা কিন্তু জুলাই আন্দোলনের পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য অনেক নানাবিধ উদ্যোগ আমরা নিয়েছি। এই সরকার জুলাইয়ের যে ভাতা রয়েছে, ভাতা কিন্তু ইতিমধ্যে বাড়িয়েছে। 20,000 টাকা, 10,000 টাকা এবং 15,000 টাকা বিভিন্ন ক্যাটাগরাইজ ওয়াইজ আমাদের তাদের ভাতা কিন্তু আমরা দিয়ে আমরা চেষ্টা করছি। কিন্তু এই 20,000 টাকা দিলে তাদের তো আমরা কখনোই ফিরে পাবো না। তারপর আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এটা আমাদের কিন্তু দায়িত্ব, কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। এই জন্য আমরা আবারও এই জুলাই তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর জুলাইয়ের আন্দোলনের ইতিহাসে যদি আমার অংশগ্রহণ সম্বন্ধে যদি জানতে চান, যে 5 জুন থেকে একদম 5 আগস্ট পর্যন্ত আমি প্রত্যেকটি দিন কিন্তু জুলাইয়ের আন্দোলনের সহযোদ্ধা হিসাবে পাশে থেকেছিলাম। আমি ঢাকা মেডিকেল কলেজের যে বহির্বিভাগ এবং জরুরি বিভাগের সামনে কিন্তু আমি নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়েছি। 19 জুলাই রামপুরা স্পটে যে প্রতিরোধ সংগ্রাম, সেই প্রতিরোধ সংগ্রামে একদম সামনে থেকে আমি নেতৃত্ব দিয়েছি। 20 জুলাই
প্রথম যেদিন কারফিউ সারা বাংলাদেশে যখন কারফিউ জারি করেছিল, এই 20 জুলাই সেনাবাহিনী সাজোয়ার ট্যাঙ্কের সামনে আমি কিন্তু আমার পরনের যে গেঞ্জিটি, সাদা গেঞ্জি, সাদা সেন্ডো গেঞ্জি খুলে আমি কিন্তু সাদা পতাকা নিয়ে তাদের কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করেছি। আমাদের কিন্তু সেনাবাহিনীর সাথে কোনো ক্ল্যাশ ছিল না, এটা আমি কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই জন্য আমি আমার শরীরে যে সেন্ডো গেঞ্জি ছিল, সেন্ডো গেঞ্জিটি খুলে আমি কিন্তু পতাকা বানিয়ে আমি কিন্তু এখানে গুলি যাতে বর্ষণ না করে আমি কিন্তু চেষ্টা করেছি। শুধু তাই নয়, তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একদম তালাবদ্ধ ছিল, যখন ফ্যাসিস্টের দোসররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে একদম ঘাপটি মেরে বসে দেখেছিল, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কোনো হল কিন্তু তারা খুলতে দেয়নি। কিন্তু আমি 3রা আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল কিন্তু আমার নেতৃত্বে কিন্তু এসে কিন্তু আমি খুলে দিয়েছিলাম জোরপূর্বক। এবং মহসিন হলের কিন্তু আওয়ামী লীগের ফেসিবাদের যে প্রতীক, নৌকা প্রতীক কিন্তু মহসিন হল ছিল, সেটা কিন্তু আমি সহ আমাদের সহযোদ্ধা যারা ছিল তারা কিন্তু সেটা আমরা বের করে আমরা পুড়িয়ে দিয়েছিলাম। তার পরবর্তীতে 5ই আগস্ট ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজের সামনে প্রথম প্রতিরোধ করার চেষ্টা করি। ওখানে অনেক, ওই দিনও 5ই আগস্ট কিন্তু ঢাকা মেডিকেল কলেজের সামনে অনেক গুলি বর্ষণ করে পুলিশ। তারপর পরবর্তীতে আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহীদ মিনার হয়ে, শাহবাগ হয়ে আমরা যে গণভবন, ফেসিবাদের চূড়ান্ত যে আস্তানা যে ছিল, আমরা গণভবন দখল করি। দখলের পরে আমরা কিন্তু সকালে মুক্তভাবে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু আবার ক্যাম্পাসে চলে আসি। আমি কিন্তু 5ই আগস্ট রাতে কিন্তু আমি মধুর ক্যান্টিনে এসে ছাত্র রাজনীতির যে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিনে আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে আমি কিন্তু এখানে উপস্থিত হয়েছিলাম। জুলাই আরো নানাবিধ অনেক ইতিহাস রয়েছে, অনেক প্রতিরোধের সংগ্রামের যে ইতিহাস সেটা কিন্তু আমাদের রয়েছে। আমি এই এর মধ্যে একটি ঘটনা, আমরা শাহবাগে অবস্থান করছি, হঠাৎ শুনতে পেলাম যে মানিক, এই পলাশীর তথা লালবাগের কমিশনার হাসিবুর রহমান মানিক শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের দলবল নিয়ে। এই ঘটনা, এই নিউজটি আমাদের কাছে পৌঁছা মাত্র আমি আমার সহযোদ্ধা সহ সবাইকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমি কিন্তু একদম পলাশীর যে নীলক্ষেতের যে ইডেন কলেজের যে মোড়, ওখানে গিয়ে তাদের কিন্তু প্রতিরোধ করে তারপরে কিন্তু আবার আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে এসেছি। জুলাইয়ের প্রত্যেকটি দিনে আমি কিন্তু যেদিন হয়তো আমাদের এই জুলাই আন্দোলনের যে চরিত্র, কিন্তু আমরা সবসময় কিন্তু দুপুর থেকে শুরু হইতো। দুপুর থেকে শুরু হওয়ার পরে তো অনেক ভাবে আমরা দেখা যায় দিনে আন্দোলন করেছি, সন্ধ্যার পরে ঢাকা মেডিকেল কলেজ সহ অনেক যারা আহত নিহত যারা ছিল তাদের পাশে থাকার কিন্তু আমরা চেষ্টা করেছি। বিশেষ করে আমি সন্ধ্যার পরে হলেই বিভিন্ন মাস্ক পরে আমি সরকারি হসপিটাল যেগুলো রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ সহ সৌরদী হসপিটাল, এই 2টি হসপিটাল আমার অনেক ঘটনা রয়েছে, আমি ওখানে গিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। কখনো তাদেরকে মানসিকভাবে সাহায্য করেছি, সহযোগিতা করার, আর্থিকভাবে তাদেরকে আমি সহযোগিতা করার সর্বোচ্চ আমি চেষ্টা করেছি। আর ঢাকা মেডিকেল কলেজে একটি ঘটনা যে আজকে যদি বলি, জুলাই আন্দোলনের এই বাংলাদেশের এখন যে হান্নান মাসুদকে যখন হামলা করা হয়, যখন সে ঢাকা মেডিকেল কলেজে যায়, তখন তার প্রাথমিক যে চিকিৎসার যে ব্যয়টা, এটা কিন্তু আমি দিয়েছিলাম। হান্নান মাসুদের যে প্রাথমিক যে চিকিৎসা, ওখানে এই যুব শক্তির তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ছাত্র শক্তি করতে, এখন সে যুব শক্তি করে, তারেক সহ তারাই কিন্তু তাকে ওখানে নিয়ে গেছিল চিকিৎসার জন্য। এখানে কত লোক যে আমি আমার আসলে এই ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনের ঘটনা যদি বলি, এটা আসলে খুবই হৃদয় বিদারক। আমার নিজের হাত থেকে কত লোক, মানে কত লাশ যে আমি নামিয়েছি। দেখা যায় সারা বাংলাদেশ থেকে যারা আহত অবস্থায় ছিল কিংবা অজ্ঞাত অনেক লোক যে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসার জন্য পাঠাতো, ওখানে তো কেউ নাই, কেউ কারো পরিচিত আত্মীয় স্বজন কেউ কিন্তু আসতে পারতো না। অনেক অ্যাম্বুলেন্স দেখা যায় শুধু আন্দোলনের স্পট থেকে আহতদের ওই অ্যাম্বুলেন্সের ভিতরে উঠাই দিছে যে ভাই আল্লাহর রাস্তায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। দেখা যায় আসছে, যখন আমি যখন ওদেরকে আহত অবস্থা যখন আমি নামিয়েছি, তখনই কিন্তু আমি আমি কিন্তু বুঝতে পারছি যে তাদের ভিতরে আর তাদের যে প্রাণ কিন্তু নয়, একদম কিন্তু নির্জীব, একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরকম আমি প্রায় 10-12 জনের লাশ হয়তো আমি নিজের হাত দিয়ে আমি নামিয়েছি ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগের সামনে। এই ঘটনা আমাকে খুব পীড়া দেয়। আরেকটি ঘটনা, সেটি হলো 19শে জুলাই আমি যখন রামপুরা স্পটে একদম পুলিশের যে রামপুরা থানার ঠিক সামনে এই যে কার্নিশের যে ঘটনাটি, এই ঘটনার কার্নিশে কিন্তু আমিও কিন্তু ওই উপরে উঠিয়েছিলাম, এবং কার্নিশের নিচে আমার একটি, তখন তো আসলে আমরা কেউই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বের হইতে পারিনি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও কোথা থেকে জেনে আমাকে একজন দিছে, ভাই আপনাকে তো দেখা যায়। তো ওই ঘটনার যেটা আর কি, যে আমরা যখন রামপুরার থানার গলির ঠিক সামনে যখন অবস্থান নেই, তখন আমার ঠিক পাশে একটি লোক, মানে আমাদের একদম হয়তো বা কত 20-22 বছর বয়স, একদম তরুণ, তো ও হাতে ইট নিয়ে, ইটের টুকরো, আমাদের তো আসলে প্রতিরোধ করার মতো কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, আমরা আমাদের হাত হয়তো দেখা যায় একটু কাঠের, মানে ইটের টুকরো, তারপর ছড়িয়ে ছিটে থাকা কাঠ, এগুলো আমাদের প্রতিরোধের সরঞ্জাম ছিল, এগুলোই আমাদেরকে অস্ত্র হিসেবে আমরা এগুলো ব্যবহার করতাম। তো দেখা যায় ওই ছেলে বলতেছে, কিন্তু রামপুরা থানা যেটা আর কি, থানা রাস্তা থেকে অনেক ভিতরে, কিন্তু ওই ছেলে বলতেছে যে ভাই
এ ঢিল চলে কি যাবে কিনা, এত দূরে তো যাবে না রে। এ বলতে বলতেই ও আমার একদম, এই যে আমার এটা বলতে আমার আসলে গায়ের লোম সবসময় দাঁড়িয়ে যায়। মানে বলতে বলতে ও কি হলো দেখলাম একটি গুলি একদম তার ঠিক এখানে এসে লাগে। তাই আমার তো একদম লাগু, আমি ওই দেয়াল টার্গেট করে এইভাবে দাঁড়িয়েছিলাম, তো ও আমার বাম পাশে ছিল একদম ঠিক এখানে এসে লাগলো। ও তো দেখলাম যে রক্ত একদম সয়লাভ হয়ে গেল তার শরীর। পরে যে ঘটনাটা, আমরা তো আসলে এখানে প্রতিরোধ যুদ্ধে কিংবা শেখ হাসিনার পতনের নেশা আমরা এত উন্মত্ত ছিলাম যে ও যে গুলি খাইলো, ও যে একদম মারা গেল, এখানে আমাদের কারোর ভিতরে কিন্তু ভয় কোনো কাজ করে নাই। আমরা সহমর্মিতা হিসাবে, বিশেষ করে আমি শুধু বলছি এই রিক্সা ডাক দে, ওরে একটু হসপিটাল নিয়ে যা, শুধু ওইটুকুই বলছি। এটুকু বলার পর আবার কিন্তু আমরা শুরু করছি ইটাডি পুলিশের সাথে আমাদের। মানে আমি কিন্তু আমার একটা 19শে জুলাই, আমি একদম মানে কালকে সকালে যেরকম সূর্য উঠবে এরকম যেরকম সত্য, আমি 19শে জুলাই একদম 100% নিশ্চিত হয়েছিলাম যে শেখ হাসিনার পতন অনিবার্য। কারণ 19শে জুলাই, কারণ ওই আন্দোলনের আমাদের সহযোদ্ধা যারা ছিল, যারা রাজপথে নেমে এসেছিল, তাদের মনে, তাদের চোখে, তাদের বুকে কোনো ভয় ছিল না মরণে। তাদের শুধু একটি অদম্য সাহস ছিল, যে কোনো মূল্যে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে, যে কোনো মূল্যে এই শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে। বিশেষ করে আপনি কি এখানে ছাত্র দলের নেতা কর্মীদের কথা বলছেন নাকি এনসিপি শিবির তারা? এখানে আসলে দেখুন, এই উপমহাদেশের কিংবা দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, এই ছাত্র দলের নেতাকর্মী সব জায়গায় রয়েছে। এনসিপি কিংবা অন্যান্য যে সংগঠন বলেছেন তাদের ইতিহাসই তো 5 তারিখের পরে, এনসিপি 5 তারিখে আরো অনেক পরে, ওখানে তো তাদেরকে আমরা কাউকেই পাইনি। আমরা এখানে যারা ছিলাম অধিকাংশ আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী ছিল। পাশাপাশি আমাদের এই জেনজির যে জেনারেশন, যারা আবু সাইদের রক্তের যারা বদলা নিতে যারা রাজপথে নেমে এসেছিল, যারা শহীদ ওয়াসিমের রক্তের বদলা যাতে রাজপথে নিয়ে এসেছিল, সেই জেনজি, সেই এই প্রজন্মের তরুণরা সেখানে ছিল। সেখানে আসলে এখানে ডিফার করা অনেক ডিফিকাল্ট। এই আন্দোলন ছিল একটি একটি সর্বজনীন আন্দোলন ছিল। এই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ একদিকে আর সারা বাংলাদেশ একদিকে ছিল। আমি তো ইতিপূর্বে বলেছি যে বাংলাদেশের সকল কিছু এক মোহনায় আমরা মিলিত হয়েছিলাম। সেই মোহনা ছিল জুলাইয়ের যে জাতীয় ঐক্য। অভিনেত্রী মেহের আফরোজ শাওন জুলাই নিয়ে একটি বাজে মন্তব্য করেছে, তো এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া আসলে? 1952 সালের ফেব্রুয়ারি মাস, 1971-এর মার্চ এবং বিজয়ের যে ডিসেম্বর এবং 2024 সালের রক্তাক্ত জুলাই বাংলাদেশের জাতিরাষ্ট্রের অন্যতম 4টি মাস। এই মাসকে যারা বিতর্কিত করার চেষ্টা করবে, এই মাসকে নিয়ে যারা হীন মন্তব্য করার চেষ্টা করবে, তাদের ঠাঁই কিন্তু বাংলাদেশে হবে না। একদম সিম্পলি স্মার্ট অ্যান্সার। এই 4টা মাসকে নিয়ে যারা বিতর্কিত মন্তব্য করার চেষ্টা করবে, যারা খাটো করার চেষ্টা করবে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। এদেশের জুলাইয়ের যে ফেসিবাদ বিরোধী আমাদের যে শক্তি রয়েছে, আমরা কিন্তু জাগরুক রয়েছে। এদেশে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ অর্জিত হয়েছে, সেই মুক্তিযোদ্ধারা কিন্তু জাগ্রত রয়েছে। 90-এর ফেসিবাদ এরশাদ বিরোধী আন্দোলনে যারা শক্তি, তারা কিন্তু জাগ্রত রয়েছে। তাদের কাছে এবং 1952 সালে যে ফেব্রুয়ারি মাসের অনেক ভাষা, আমাদের যে ভাষার জন্য, মায়ের ভাষার জন্য আমরা লড়াই করেছি, এই 4টি মাসকে যারা বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না। তারা নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে। তাদের বাংলাদেশে জুলাই 2024 সালের 5ই আগস্ট তাদের রাজনীতি চিরকবর রচিত হয়েছে। তাদের বাংলাদেশে আর কোনো রাজনীতি নাই। এই নামে, স্বাধীন বাংলাদেশে উর্দু ভাষার নামে, এই উর্দুর নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোনো রাজনীতি চর্চা করতে পারবে না। একদম ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। তাদেরকে বাংলাদেশের মাটিতে যেখানে পাওয়া হবে, দিনের আলোতে তাদেরকে যদি পাওয়া হয়, তাহলে কিন্তু তাদের কিন্তু ওখানে আস্ত রাখা হবে না। তাদেরকে কিন্তু তাদের ঠাঁই হবে, 2-3টা ঠাঁই তাদের হবে। একটি হলো, আমরা অবশ্যই ইতিমধ্যে যে কথাটি বলেছেন যে ফ্যাসিস্টের রানী মাফিয়া হাসিনা 1 বছরের মধ্যে বাংলাদেশে আসুক, আমরা তাকে আমরা তাকে অবশ্যই ঠাঁই দিতে চাই দড়ির মাধ্যমে। কোথায় ঠাঁই দিব? দড়ির মাধ্যমে। কোন সে দড়ি? ফাঁসির দড়ির কাছে, ফাঁসির দড়িতে আমরা তাকে ঠাঁই দিতে চাই। শেখ হাসিনা 1 মাস না, তার 6 মাসের ভিতরে বাংলাদেশে আসুক। তার জন্য ফাঁসির দড়ি কিন্তু বাংলাদেশে প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তার কিন্তু অনেক মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং অনেক মামলার রায় কিন্তু পেন্ডিং রয়েছে। প্রত্যেকটি মামলার তার কিন্তু ফাঁসি হবে। তার জন্য শুধু একটি না, তার জন্য কমসে কম 2000-এর উপর রশি কিন্তু তার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে আসা মাত্রই দ্রুত সময়ের মধ্যে তাকে ঠাঁই দেওয়া হবে ফাঁসির দড়িতে। আমি শুধু আজকের এই জুলাই মাসে, জুলাইয়ের যে আমাদের যে ঐক্য যে গড়ে উঠেছিল, সেই ঐক্যে প্রত্যেকটি স্টেক হোল্ডারদেরকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা সকল মতামত, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা জুলাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম বাংলাদেশকে মুক্ত করার জন্য এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য,
সেই মূল মন্ত্রকে আমরা সবসময় উত্তরোত্তর চর্চা করি, লালন করি এবং বিকশিত করি। তাহলে বাংলার মাটিতে কখনোই কোনো পরাজিত শক্তির আর কোনো ঠাঁই হবে না, আর কোনো তাদের যে উৎপাটন, তাদের যে উৎপীড়ন, তাদের যে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল, তারা যে বিভিন্ন জায়গায় বোমাবাজি করে, এইগুলোর ঠাঁই কিন্তু বাংলাদেশে হবে। এই জন্য আমরা আবার আহ্বান জানাবো, জুলাইয়ের আমাদের যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের প্রত্যেকটি অংশীদার আমরা আবারও এক হই এবং ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আবারও সামাজিক, রাজনৈতিক এবং যে অর্থনৈতিক যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলন আমরা জারি রাখি। তাহলে বাংলার মাটিতে চিরতরে তাদের যেই আস্ফালন, তাদের বিদেশে থেকে বাংলাদেশকে যে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা নস্যাৎ করতে পারবো এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি আধুনিক, স্বনির্ভর, সুন্দর, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সকালবেলার যারা দর্শকবৃন্দ রয়েছে তাদেরকেও ধন্যবাদ।